আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ৮০ দশকে ইন্দোনেশিয়ার প্রত্যন্ত গ্রাম মাছনাং। এই গ্রামের মাটিতে শুয়ে আছে অগণিত অভিশপ্ত লাশ। সন্ধ্যা পেরোলেই লাশের খাটিয়া বহনকারী এক দল বের হয়। তবে শোনা যায় তাদের চোখে কোনো মানুষ পড়লেই হতে হয় নৃশংস খুনের শিকার। এই গ্রামেরই মেয়ে জিয়া শহরে থাকা বিদায় সে তার মায়ের সাথে শেষ সময়টুকু কাটাতে পারেনি। তবে তার মৃত্যুর খবর শুনে তার শেষ অন্ত্যেষ্টিক্রিয়ায় এসেছে এই গ্রামে। গ্রামের মাটিতে পা রাখতেই কোনো এক অজানা অভিশাপ আবার পুনরায় জাগ্রত হয়ে যায়। তবে কি সে গ্রামের ইতিহাস, কারাই বা কফিন বহনকারী নরঘাতক? এই নিয়েই আজকের ইন্দোনেশিয়ার হরর থ্রিলার মুভি ক্রোমোলিও। ঘটনা শুরু করা যাক। ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে ৮০ শতকের দশকে সংগঠিত এবং অসংগঠিত গ্যাংয়ের হত্যাকাণ্ড হয়েছিল। গ্যাংটির নাম ছিল সোগালিও, যার অর্থ অবাধ্য শিশুদের সমাজ। তাদের নিয়ে লোকের মুখে অনেক ভয়াবহ কথা শোনা যায়। বলা হয় কিছু সোগালিকে গুলি বা ধারালো অস্ত্র দিয়ে মারা অসম্ভব। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এরা সবাই ব্ল্যাক ম্যাজিক করত। এই হত্যাকাণ্ডের মধ্যে একজন ব্যক্তিকে মুন্ডুপাত করে মারা হয়। মৃত্যুর আগে সেই লোক এই গ্রামকে অভিশাপ দিয়েছিল এবং বলেছিল তার বংশধর যে অবধি বেঁচে থাকবে সে কাউকে ছাড়বে না। এই মেসিকার ঘটে গেছে প্রায় 10 বছর হবে। জিয়া তার গ্রামের বাড়ি মাজিনাং যাচ্ছে, সাথে তার বন্ধু দিকা। আসলে জিয়ার মা মারা গেছে। যাত্রাপথে জিয়ার মুখে জানা যায় তার এই গ্রামে আসা নিষেধ। তবু শত উপেক্ষা করে সে তার গ্রামের বাড়ি যাচ্ছে। আরো জানা যায় তার বাবা দীর্ঘ 10 বছর ধরে নিখোঁজ। এখন অবধি তার কোনো খোঁজ মেলেনি। আজকের আবহাওয়াটা কিছুটা মেঘাচ্ছন্ন, তাছাড়া আকাশে পাখিরা ছটফট করছে। তারা যেন কোনো অজানা ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জিয়া ও দিকা দীর্ঘ যাত্রা শেষ করে গন্তব্যস্থলে এসে পৌঁছায়। তবে গ্রামের মাটিতে পা রাখতেই বজ্রপাত শুরু হয়। জিয়ার মায়ের দাফন শেষ হয়ে গেছে। জিয়াকে দেখে তার নানা কিছুটা গম্ভীর। তার চেহারায় কোনো এক অজানা চিন্তার ছাপ। জিয়া তার নানার চেহারা দেখে এটা বুঝতে পারে সে তাকে দেখতে চায় না। বাড়ি ফিরতেই দানাং তাকে জানায়, তোকে না বলেছি গ্রামের বাড়িতে না আস, আর সাথে করে কাকে নিয়ে এসেছিস? জিয়া বলে, তুমি কি বলছো? আমার মা মারা গিয়েছে, আমি কি আসবো না? দানাং তাকে স্পষ্ট জানিয়ে দেয় দাফন কাফনের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন তুই শহরে ফিরে যেতে পারিস। তার নানার কথা স্পষ্ট, সে চাইছে না জিয়া এখানে থাকুক। জিয়া তার নানাকে জানায়, তাহলে তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি কি চাও না আমি তোমার কাছে কয়েকদিন থাকি? দানাং জানায় সে তাকে অনেক ভালোবাসে, তবে এখানে না থাকার কারণ অন্য বিষয় নিয়ে। এই গ্রামে পুরনো এক অভিশাপ রয়েছে। তাছাড়া এখানে দানাংয়ের কথায় সবাই উঠে বসে। দানাংয়ের সহকারী প্রাপ্ত গ্রামের সবাইকে একত্রিত করে গ্রামবাসীদের জানায় এক দুর্ঘটনা ঘটে গিয়েছে। সে জানায় ইডার মেয়ে গ্রামে প্রবেশ করেছে। তোমরা সবাই ভালো করেই জানো তোমাদেরকে কি করতে হবে, এবং অবশ্যই তোমাদের বাচ্চাদের তো সেই ঘটনা শুনিয়েছই। তবু নতুন করে তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি, আজ রাতে ভুলবশত কেউ ঘর থেকে বের হবে না। গ্রামবাসী জানায়, তাহলে নামাজ পড়বো কিভাবে? সে বলে, একদিন ঘরে নামাজ পড়লে কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সে বলে, যেভাবে বলছি সেভাবেই করবে, আর যদি ভুলবশত সামনে চলে আসে তাহলে ভুলেও তাদের দিকে তাকানো যাবে না। তবে সেখানে গ্রাম পুলিশেরা এই কথাগুলো মানতে নারাজ, কেননা তাদের রাতে পাহারা দিতে হবে। কিন্তু গ্রামবাসীদের মধ্যে ইতিমধ্যে আতঙ্ক ঢুকে যায়। জিয়া তার মায়ের পোশাক নিয়ে বসে আছে। পোশাকটার গ্রানটা যেন তাকে স্বস্তি প্রদান করছে। তবে হঠাৎ উপর থেকে এক রাবার বল নিচে গড়িয়ে চলে আসে। উপরে গিয়ে দেখতে পাই ঘোড়ার চেয়ারটা নড়ছে। তা থামাতেই হঠাৎ পেছনে ট্রাঙ্ক থেকে এক অদ্ভুত শব্দ বেশি আসে। চেক করে দেখে ট্রাঙ্কে তালা দেওয়া। হঠাৎ সেখানে তার নানা এসে উপস্থিত হলে তাকে জানায়, তোমার ব্যাকপ্যাক এখনো গুছাওনি কেন? জিয়া তার নানাকে জানায় ট্রাঙ্কের ভেতরে কি আছে। দানাং বলে, এর ভেতরে তেমন কিছু নেই। এখন দিকার মনে প্রচন্ড প্রশ্ন, কেনই বা তার নানা তাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।
জিয়া তাকে জানায় তারা মনে করে আমি এখানে থাকলে আমার বাবা আবার চলে আসবে। এই বিষয়ে আরো প্রশ্ন করতে গেলে দিকাকে সেখানে চুপ করিয়ে দেয়। অল্প স্বরে জিয়া বলে তার বাবা যে নিখোঁজ হয়েছে এতে তার সন্দেহ রয়েছে। তাছাড়া গত বছর তার মা তাকে দেখার জন্য উতলা হয়ে উঠে পড়েছিল। হয়তোবা তার মা তাকে কোনো কিছু জানাতে চাচ্ছিল, তবে সেই সৌভাগ্য জিয়ার হয়ে ওঠেনি। এর পেছনে কারণ হচ্ছে তার নানা তাকে এখানে কোনো মতেই আসতে দিচ্ছিল না। তার নানা তাকে বলেছিল এখানে আসলে নাকি মহাবিপদ হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতেই সে আর এখানে আসেনি। তবে জিয়া দিকার কাছে ক্ষমা চেয়ে নেয় এই কারণেই যে তাকে এই সবের মধ্যে সে ডেকে নিয়ে এসেছে। এরপর গ্রামে প্রায় সন্ধ্যা গনিয়ে আসে। আবহাওয়া তেমন একটা ভালো না, আকাশে কালো মেঘ আর ঘন ঘন বজ্রপাত হচ্ছে। জিয়া যে গাড়ি দিয়ে শহরে ফিরবে সেই গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছে। এখন সমস্যা একটাই, নির্জনতায় কোথায় বা মেকানিক খুঁজে পাবে। এখন দানাং কিছুটা সংকুচিত তাদের দুজনকে আগে থেকে বলে দেয় পেছন থেকে ডাক দিলে ভুলেও তাকাবি না। জিয়া বলে এত কিছু করার কি প্রয়োজন আছে, এক রাতেই তো থাকবো। দানাং অনেকটা সিরিয়াস, সে জানায় তোদের বাঁচানোর চেষ্টা করছি। দিকাকে নিয়ে দানাং সাহায্যের জন্য বেরিয়ে পড়ে। তাকে বলে এদিকটা একটু দেখো, দেখো কেউ সাহায্য করে কিনা, আর আমি সামনের দিকটা দেখছি। অন্যদিকে গ্রাম পুলিশ পাহারা দিচ্ছে। তাদের ধারণা গ্রামে কোনো সমস্যাই হবে না। তবু আজকের দিনটা একেবারে নীরব। তারা ভাবছে আর 8 ঘন্টা পাহারা দিয়েই বাড়ি চলে যাবে। জিয়া বাড়িতে একা বসে রয়েছে। এত কিছুর মধ্যে সে ভুলে গিয়েছে তার বান্ধবী বিয়ে হয়েছে, কিন্তু সে তাকে এখনো অভিনন্দন জানায়নি। মিলির কাছে টেলিফোন করে ক্ষমা চায়, এর কারণ তার বিয়ের মধ্যে সে আসতে পারেনি। অন্যদিকে দিকা চারিপাশে কারো কাছে সাহায্য পায় না। দূর দূরান্ত শুধু জঙ্গল ছাড়া আর কিছু নেই। পরিবেশ কিছুটা ঠান্ডা, তাছাড়া ওয়েদারটাও ভালো। পাশে বসার মতো একটা জায়গা আছে। এইবার একটা সিগারেট ডিমান্ড করে, তাই বসে হাতে থাকা ডায়েরিটা নিয়ে সিগারেটে আগুন জ্বালিয়ে ফুঁকতে শুরু করে। আজকের দিনটা বেশ ভালোই কেটেছে, কারণ তার সাথে জিয়া ছিল। মনে মনে কিছুটা সে জিয়াকে ভালোবাসে, কিন্তু ভয়ে এখন অব্দি প্রকাশ করতে পারেনি। আবহাওয়া এমন, আর কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নামবে। তাছাড়া গ্রামবাসীরাও প্রচন্ড আতঙ্কে রয়েছে। দিকা ডায়েরির পৃষ্ঠা উল্টাতেই এক অদ্ভুত ড্রয়িং দেখতে পায়, তবে ড্রয়িংটা সে করেনি। নজর থেকে ডায়েরি সরাতেই কালো ছায়ার মতো 2টা পা ভেসে ওঠে। এই দেখে সে কিছুটা ভয় পায়, তবে কিছুক্ষণ পর ভেবে নেয় যে তার চোখে ভ্রম ছিল। সংকুচিত হয়ে এখন দানানকে স্যার বলে বলে ডাকতে শুরু করে, তবে লাইটটাও চলে যায়। গ্রামে ছড়িয়ে পড়ে লাশবাহী একদল আতঙ্ক। যেখানে গিয়ে হেঁটে যাচ্ছে চারপাশে কুয়াশা। গ্রাম পুলিশ সেই কাফেলাকে দেখে বলতে শুরু করে, এই গড়ে যাও না কেন, কোথায় যাচ্ছ? পাশেরটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে এক দৌড়। পাশে তাকিয়ে দেখে তার পেছনে কেউ নেই। ইতিমধ্যেই সেই নরকগুলো তার সামনে, ভয়ে সে চিৎকার দিয়ে এক দৌড়। অন্যদিকে মিলির মাও তাদের দেখতে পায়। তড়িঘড়ি করে ঘরের মধ্যে পড়েছে, তার মেয়েকে এক আলমারির ভেতর লুকিয়ে পড়ে। তাকে বলে কোনোভাবেই এখান থেকে বের হবে না। দিকা ভয় পেয়ে এসে গাড়ির এখানে লুকিয়ে আছে। পাশ থেকে জিয়া এসে তাকে বলে এখানে কি করছো? কোনো কথা না বলে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। জিয়া বলে থামো, কি হয়েছে শুনি। এই গ্রামের মধ্যে কোনো কিছু আছে, আমি নিজ চোখে দেখেছি। এখানে আর একটা মুহূর্ত থাকা যাবে না। কেন, তুমি কি দেখেছো? একবার দিকাকে জানাই এক লাশ বহনকারী কাফেলা দেখেছি। আরো জানাই কোনো মানুষ হতে পারে না, তারা সবাই মৃত। দিকা সিরিয়াস হয়ে বলছে, আমি কোনো মজা করছি না, আমি সত্যিই তাদের দেখেছি। আর তুমি কেনই বা গাড়ির টায়ার পাংচার করতে গেলে? এখন আমরা এখান থেকে কি করে পালাবো? আসলে এখানে থাকার জন্যই ইচ্ছে করে জিয়া টায়ারটা পাংচার করেছিল। অন্যদিকে গ্রাম পুলিশ দৌড়াতে দৌড়াতে তার বন্ধু জনের খোঁজ পায়। গিয়েই তাকে বলে, শালা তুই আমাকে বিপদে ফেলে রেখে কিভাবে চলে আসতে পারিস? এতদিন যা শুনেছি আজ তার প্রমাণও পেয়ে গেলাম।
একই বলে বিপদে বন্ধুর পরিচয়। জন যখন বেল্ট বাজিয়ে গ্রামবাসীকে সতর্ক করতে যাবে, পাশে দেখে বুট নিজের মাথা নিজেই ঠোকরাচ্ছে। রক্ত দিয়ে পুরোটা মাথা ভরে যায় এবং সে বলতেছিল, জন আমাকে সাহায্য করো। এইভাবে মাথা ঠুকরাতে ঠুকরাতে সে সেখানে মারা যায়। জন এখন এতটা ভয়ের মধ্যে আছে, তার হাত পা আর কাজ করছে না এবং হঠাৎ করে জনের একটা হাত কেটে গিয়ে ছিটকে পড়ে জিয়া এবং দিকার সামনে। এই দৃশ্য দেখে তাদের দুজনের গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই মুহূর্তে অদৃশ্য এক শক্তি দিকাকে গলা চেপে ধরে। দানাং চলে এসে হাওয়ায় গুলি চালায়, যার ফলে দিকা অদৃশ্য শক্তি থেকে মুক্তি পায়। অন্যদিকে মিলির মা ভয়ে খাটের নিচে লুকিয়ে পড়ে। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। গলায় চেপে ধরে তাকে শূন্য ভাসাতে শুরু করে। এক পর্যায়ে তার পেট ছিঁড়ে সম্পূর্ণ নাড়ি বুড়ি বের করে ফেলে। এই সম্পূর্ণ ঘটনা তার মেয়ে আলমারির ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। ভয়ে সেখানে এসে বাকরুদ্ধ। অন্যদিকে দানাং জিয়া এবং দিকাকে সেখান থেকে পালাচ্ছে। হঠাৎ দিকার পা ধরে কে যেন টেনে বসে। দানাং এর কাছে এক আয়না, এদের একমাত্র আয়নাতেই দেখা যায়। দিকা সেই অভয় থেকে ছাড়া পেয়ে গেলে দানাংকে সেখানে রেখে জিয়াকে নিয়ে পালাতে শুরু করে। জিয়া তার নানাকে রেখে এখান থেকে যেতে চায় না। দিকা জিয়াকে বোঝানোর চেষ্টা করে তার নানা এখন অবধি বেঁচে আছে, এই অবধি তারা তার কোনো ক্ষতি করতে পারেনি। এদের কাছ থেকে কিভাবে বাঁচতে হয় তা সে জানে। তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তবে তারা দুজন সেখানে চিন্তিত, কেননা রাতটা তারা কোথায় কাটাবে। জিয়া জানায় সামনেই তার ফ্রেন্ড মিলির বাড়ি এবং হাঁটতে হাঁটতে অবশেষে তাদের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। সম্পূর্ণ বাড়ি অন্ধকার আচ্ছন্ন। বাড়িতে প্রবেশ করে মিলি মিলি করে কয়েকটা ডাক দিতে শুরু করে, তবে কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। দিকা তাদের ড্রাইভারকে কল দিচ্ছে, টেলিফোনেও সংযোগ নেই। জিয়া মেঝেতে পড়ে থাকা রক্ত দেখে উপরে তাকাতে এক চিৎকার দিয়ে দেখে ঝুলে আছে মিলির মায়ের ক্ষত বিক্ষত লাশ। চিৎকার শুনতে পেয়ে আলমারির ভেতর মিলিও চিৎকার দিয়ে বসে। জিয়া তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এর উত্তরে মিলি জানায় ক্রমলীয় এসেছে, তারা সেখানে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না। দিকা জানায় এখান থেকে যেভাবে হোক রাতের মধ্যে বেরিয়ে যেতে হবে। আশ্চর্যের বিষয়, মধ্যরাতে ঘন জঙ্গলে এক গাড়ি তাদের দিকে এগিয়ে আসছে। হাতের ইশারা করে ডাক দিলেই হঠাৎ তারা লক্ষ্য করে এটা কোনো গাড়ি নয়, বরং এতক্ষণ যা দেখছিল সেটা তাদের ভ্রম ছিল। দিকার অনুভব হলো তার একটা পা নেই। সে কান্নায় ছটফট করতে থাকে। এই কাটা পা নিয়ে তারা দুজন দিকাকে বহন করে সেখান থেকে দৌড়াচ্ছিল। পা কাটার যন্ত্রণা ব্যথা তার সহ্য হচ্ছিল না। আজ অব্দি দিকা তাকে একটা কথা বলতে পারেনি। জিয়াকে সেখানে জানাই আমি তোমাকে ভালোবাসি। মুহূর্তের মধ্যেই দিকার পেট ছিঁড়ে যায়, যেমনটা তার পেট থেকে আস্ত নাড়ি বুড়ি বের করে ফেলা হচ্ছে। এই দৃশ্য দেখে জিয়া নিজেকে সামলাতে পারে না এবং অঝরে কান্না করে যাচ্ছে। বিষয়টা জিয়াকে গভীরভাবে শক হয়েছে। মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে জিয়া। অন্যদিকে দানাং প্রাপ্তর বাড়িতে চলে যায়, গিয়ে বলছে রক্ষা কবচটা কোথায়। বরং প্রাপ্তকে তার সাথে নিয়ে যেতে যাচ্ছিল, তবে প্রাপ্ত স্ত্রী তাকে কোনোভাবেই যেতে দিবে না। বেশ ভালো কথা, তবে দানাং যখন তার কাছ থেকে রক্ষা কবচ চাচ্ছিল সেটা দিতে ইতস্ত বোধ করছিল। অন্যদিকে এক অন্ধ লোক জিয়া এবং মিলিকে কিডন্যাপ করে নিয়ে আসে। জিয়া চিৎকার করতে চাইলে বন্দুক তাক করে তাকে চুপ করিয়ে দেয়। আমি তোমার জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করে যাচ্ছি। তবে আজ সেই অপেক্ষার অবসান ঘটল। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে লোকটা একটা শব্দ বলল, যেটা ছিল ক্রমলীয়। সে জানায় আজ রাতে যত মানুষ মারা গিয়েছে তারা সবাই ক্রমলীয় কারণে মারা গিয়েছে। অন্যদিকে দানাং অতিরিক্ত চাপের কারণে প্রাপ্ত তার লকেটটা দিতে বাধ্য হয়। আসলে এটা রক্ষা কবচ। দানাং তাকে বলে জিয়ার বাবা আবার পুনরুজ্জীবিত হয়ে গিয়েছে। তাছাড়া সুরক্ষার জন্য প্রাপ্তর কাছ থেকে লবং যুক্ত কিছু
বুলেট নিয়ে নেয়। অন্যদিকে জিয়ার কাছে সে অন্ধ লোক তার পরিচয় দেয়, তার নাম ইয়াংতো। দেখা যায় জিয়ার গলায়ও তার নানার মতো এক রক্ষা কবচ আছে। ইয়াংতো তার কাছ থেকে সেটা নিয়ে তাকে জানায় এই রক্ষা কবচটা এতদিন যাবৎ তোমাকে বাঁচিয়ে রেখেছে। জিয়া তাকে জানায় কিসের থেকে বাঁচিয়ে রেখেছে। এর উত্তরে সে জানতে পারে তার বাবার অভিশাপ থেকে। এখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। ঘটনা হচ্ছে 1984 সালে, যেদিন ইন্দোনেশিয়ার ইস্ট জাভানিসে সোগালি নামের এক গ্যাংকে চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়া হয়। সেই ট্যাটুযুক্ত সন্ত্রাসী বাহিনীর মধ্যে একজন ছিল জিয়ার বাবা, যার নাম জারক। ইয়াংতো একে একে বলতে থাকে সম্পূর্ণ ঘটনা। তখনকার সময় সোগালীয় গ্যাং ক্রমাগত শক্তিশালী হয়ে উঠছিল, তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এর পেছনে কারণ হচ্ছে সোগালীয় গ্যাং এর কিছু কিছু মেম্বাররা ব্ল্যাক ম্যাজিকের সাথে যুক্ত ছিল। তাদের মধ্যে একজন ছিল জিয়ার বাবা জারদ। এক বিশেষ কালো জাদুর ফলে তার বাবা অমরত্ব হাসিল করেছিল। সে জানায় আসল কালপিট হচ্ছে তোমার নিজ নানা। শুরু থেকেই তোমার বাবাকে মেয়ে জামাই হিসাবে মেনে নিতে পারেনি। পরবর্তীতে দানান প্রতিপক্ষ দলের সাথে হাত মেলায় এবং জারতের সাথে থেকে থেকে তার ব্যাপারে আস্তে আস্তে জানতে শুরু করে। একদিন তাকে ধরে নিয়ে এসে তার নিজ নানাই তার বাবাকে শিরচ্ছেদ করে মেরে ফেলে এবং মরে যাওয়ার আগে এই গ্রামকে অভিশপ্ত করে যায়। এমনকি সে নিজেও দানাং এর সাথে জড়িত ছিল। যখন তার বাবার শিরচ্ছেদ করা হয় সেই সময় সেখানে উপস্থিত ছিল। ইয়াংতো তাকে জানায় তার গলায় যে রক্ষা কবচ আছে সেটি তার বাবার দাঁত দিয়ে তৈরি এবং এর ফলেই এতদিন যাবৎ সে বেঁচে ছিল। তবে সেই মেসে কাকার সে গুগালি মেম্বাররা মারা গিয়েছে। তারা সবাই অতৃপ্ত আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়ায় এবং তাদেরকে বলা হয় ক্রমলীয়। এর অর্থ হচ্ছে গৌরক্ষত। ক্রমলীয় তাদেরকে বলা হয় যারা লাশ খননের কাজ করে অথবা লাশ বহন করে থাকে। যদি ভুলবশত তাদের চোখে চোখ পড়ে যায় তাহলে তার অস্তিত্ব সংকটে পড়ে যায় এবং এই কারণে ইয়াংতো নিজের চোখ নিজেই অন্ধ করে ফেলেছে, যাতে করে সে তাদের দেখতে না পায়। অন্যদিকে দানাং প্রাপ্তর সাথে কথা বলে ঘর থেকে বের হয়ে গেলে দরজায় আবার কড়া নাড়ার শব্দ। কণ্ঠটা দানাং এর। প্রাপ্ত গেটটা খুলতো, কথা আছে। গেট খুলে বাইরে তাকাতেই দেখে কিছু নেই। পেছন থেকে প্রাপ্তর স্ত্রী তাকে ইশারা করে কি যেন দেখাতে চেষ্টা করছে। দেখা যায় লাশ বহনকারী দল তাদের সামনে ঘরের দিকে ধেয়ে আসছে। এতদিন প্রাপ্তর পরিবারকে রক্ষা করে আসছিল সে রক্ষা কবচ। তবে দানাং সেটা নিয়ে যাওয়ার তাদের উপর ভর করে বসে। প্রাপ্তর স্ত্রীকে গলা চেপে ধরে শূন্য ভাসাতে শুরু করে। বুলেট গুলো দানাং নিয়ে গিয়েছে, যেটা দিয়ে তাদের উপর আক্রমণ করা যায়। পাশের ঘর থেকে তা নিয়ে আসতে গেলে এসে দেখে তার স্ত্রী আর বেঁচে নেই। ভয়ে বাইরে গিয়ে গেট বন্ধ করে দিতেই ঘুরে দেখে তার সামনে ক্রমলীয়। আতঙ্কে হাড় হিম হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে পা থেকে শুরু করে মাথা অবধি পুরোটা শরীর দুটুকরোতে পরিণত হয়। অন্যদিকে দানান জিয়াকে তন্ন তন্ন করে খুঁজছে। গাড়িতে পৌঁছে গিয়ে দেখে সেখানে মৃত লাশ পড়ে আছে। হঠাৎ করে মিলি জ্ঞান ফিরে আসলে সে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পায়। কোনো মতে হাতের বাঁধন ছুটাতে জিয়া এবং ইয়াংতুর কথোপকথন শুনতে থাকে। তাছাড়া ইয়াংতু সেখানে বলছিল তোমার বাবাকে তোমার নানা দুই টুকরোতে সমাধি দিয়েছিল, তার খুলি একদিকে এবং বডি অন্যদিকে। তাছাড়া সে এর থেকে বাঁচার উপায়ও বলে দেয়। এখন করণীয় হচ্ছে খুলি খুঁজিয়ে এনে তার বডির সাথে জোড়া লাগাতে হবে। এর ফলে তোমার বাবা রক্তে মাংস পুনরায় পুনরুজ্জীবিত হবে। তাকে মারার একটি উপায়, সেটা হচ্ছে তার নিজের বংশধরের হাতে। তার মৃত্যু তোমার নানা চাচ্ছে, তোমার মাধ্যমে এই অভিশপ্তটাকে একেবারে শেষ করে দিতে। ছুরিতে তোমার রক্ত লাগে, তোমার বাবাকে স্টেপ করলেই সে মারা যাবে। জিয়া তার কাছে ওয়াদাবদ্ধ হয় যে এই অভিশাপ থামাবে। তবে ইয়াংতু তা চায় না। এর কারণ হচ্ছে সে নিজেও একজন সোগালীয় লীগের মেম্বার ছিল। যখন তাদের গ্রুপের মানুষদের মারা হয় তখন এই গ্রামের সমস্ত মানুষ চুপ ছিল এবং ইয়াংতু চায় এই
গ্রামের মানুষ ধুকে ধুকে মরুক। ইয়াংতু যখন জিয়ার উপর গান পয়েন্ট করে ঠিক সেই মুহূর্তেই তার নানা এসে উপস্থিত হয়। তাদের দুজনের মাঝে প্রচন্ড দস্তাদস্তি হয় এবং এক পর্যায়ে সে অক্ষত হয়ে যায়। দানাং তাকে ছাড়িয়ে আনলে জিয়া তার নানার কাছ থেকে সমস্ত ঘটনা জানতে চায়, তবে এর উত্তরে দানাং তাকে কিছুই জানায় না। সে জানায়, আমাকে শুধুমাত্র বিশ্বাস করো, পরে তোমাকে সব ঘটনা খুলে বলবো। জিয়া কথা মানতে নারাজ, সে সব কিছু জানতে চায়। এর উত্তরে দানাং তাকে জানায়, তোমার পিতা কখনই ভালো মানুষ ছিল না, সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করত, তাছাড়া ছিল এক সন্ত্রাস বাহিনীর সদস্য। এমনকি তোমার মা এই সত্য জানতে পেরে তাকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে। একত্রে সে গ্রামের মধ্যে দাঙ্গা সৃষ্টি করত। দ্বিতীয়ত, বড় এক সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তোমার বাবা ভিড়ে যায়। তাছাড়া তাকে মারার জন্য আমাকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল। আমি যদি নিজের হাতে না মারতাম তাহলে অন্য কেউ মেরে দিত। জিয়া এসব কথা শুনতে একেবারে নারাজ। সে জানায়, আমি এতটুকু জানি, আমার বাবা ছোট থাকতে আমাকে অনেক ভালোবাসতো, অত্যন্ত। সে তার ফ্যামিলিকে ভালোবাসতো, তাকে মারার কোনো অধিকার নেই তোমার। কথোপকথনের মাঝে জিয়া তার রক্ষা কবচ ছিঁড়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই জিয়ার উপর আক্রমণ করে বসে সেই কমলীয়রা। দানাং বাঁচাতে গেলে কোনো উপায় খুঁজে পায় না এবং এখনই সঠিক মুহূর্ত জারদকে পুনরুজ্জীবিত করা। ইমিডিয়েটলি সে চলে যায় গ্যারেজ রুমে, যেখানে উপরে টানানো রয়েছে জারতের লাশ। অন্যদিকে ক্রমলীয়রা জিয়ার দিকে ধেয়ে আসছে। এক পর্যায়ে কাছাকাছি চলে আসে। সে ভয়ের সাথে তাদের কফিনটা চেক করতে যায়। গিয়ে সে দেখতে পায় তার নিজের লাশ সেখানে পড়ে আছে। হঠাৎ করে অদৃশ্য দুটি হাত তার গলা চেপে ধরে এবং দেখতে পায় তার বাবারূপী এক রাক্ষসকে। তার গলা চেপে ধরতেই সে জানায়, বাবা, আমি জিয়া। তবে সে কিছুতেই জিয়াকে চিনতে পারছে না। অন্যদিকে ঘর থেকে তালা দেওয়া ট্যাঙ্কটা সে নিয়ে আসে এবং দেখা যায় এই ট্যাঙ্কের ভেতর তার নিজের কোনো জিনিস নয়, বরং জারতের অর্ধ মাথা। জায়গা মতো রেখে রক্ষা কবচ থেকে দাঁতগুলো বের করে তার মুখে ঢুকিয়ে দেয় এবং হঠাৎ করে ইয়াংতু পেছন থেকে এসে দানাং এর ঘাড়ের মধ্যে আঘাত করে বসে। এর ফলে তার ব্লিডিং হওয়া শুরু হয়। সময় মতো জারতের আত্মা তার বডিতে এসে প্রবেশ করলে সে পুনরুজ্জীবিত হয়। ইয়াংতু তার রশির বাঁধন খুলে দিলে সে মুক্তি পেয়ে যায় এবং সে জারতের কাছে তার প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। তবে সে জাগ্রত হওয়ার পর ইয়াংতুর শরীর থেকে তাজা রক্তগুলো খেয়ে নেয়। তাকে মেরে ফেলার পর গিয়ে পৌঁছায় দানাং এর সামনে। কত বছর ধরে দেখছি না আপনাকে। আজকের রাতটা আপনার জন্য সময় খুব ধীর গতিতে চলবে, কেননা আজকে আপনার শাস্তির দিন। জারতের কাছ থেকে জানা যায় আসল ঘটনা। জারতের গ্রুপে ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেক ছিল, তবে তাদের লিডার এমন এক চর্চা করত যার ফলে সে অমরত্ব হাসিল করতে পেরেছিল। প্রতিপক্ষ দলের এই খবর থেকে অবগত ছিল কিভাবে এরা অমরত্ব হাসিল করে। এর ফলে তারা দানাং এর সাথে চুক্তিবদ্ধ হয়। দানাং তার মেয়ের জামাইকে ব্ল্যাক ম্যাজিক সে যেন চালিয়ে যায় এবং এইটাকে পারফেক্টভাবে যেন সে আয়ত্ত করে। তবে দানাং এর মেয়ে ইডা এই খবর জানতে পেরে তার স্বামীর প্রতি সে মুখ ফিরিয়ে নেয়, যার ফলে এক পর্যায়ে এই সমস্ত ঘটনা থেকে জারদ বেরিয়ে আসে এবং সাধারণ জীবনযাপন করতে থাকে। কিন্তু দানাং মনে করে সে আগের মতোই চলাফেরা করছে, যার ফলে তাকে মারতে সে বাধ্য। তবে তাকে মারার পর সে আফসোস করতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সেখানে জিয়া চলে আসে। তার বাবাকে মানুষ রূপে দেখতে পেয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। জিয়া জানায়, তোমার নানার উপর রাগ হওয়াটা স্বাভাবিক, কিন্তু তাকে তুমি ক্ষমা করে দাও। তবে জারদ তাকে উল্টো বলে, তুমি তোমার মায়ের মতো হয়েছ। সেও মানুষদের ক্ষমা করতে ভালোবাসতো, কিন্তু এই ক্ষমার যোগ্য নয়। তাকে ধাক্কা দিয়ে সে চলে যায় দানাংকে মারার জন্য। অনেক আকুতি মিনতি করার পরেও তার বাবা তার কথাই রাজি হয় না। এরপর শেষমেশ বাধ্য হয়ে নিজের রক্ত ছুরিতে ছিটিয়ে তার বাবাকে নিজ হাতে হত্যা করে। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে দানাংকে সে হসপিটালে নিয়ে যাচ্ছিল।
তবে দানান আন্দাজ করতে পারে সে হয়তো আর বাঁচবে না। হঠাৎ করে সেখানে গান নিয়ে মিলি উপস্থিত হয় এবং সে বলে, এখানে যা হয়েছে আমি সব শুনেছি। জিয়া, তোমার কারণে আমার মা মারা গিয়েছে, আমি তোমাকে কোনো মতেই বাঁচতে দেব না। এই বলে তাদের দুজনের উপর মিলি গুলি চালাতে শুরু করে। তবে দানাং এর কারণে জিয়া বেঁচে গেলেও তার বুকে গিয়ে গুলিটা লাগে। জিয়াকে বাঁচাতে গিয়ে দানাং ছুরি নিয়ে মিলিকে আঘাত করে সেখানেই মেরে ফেলে। জিয়ার শরীর একেবারে অবশ হয়ে গিয়েছে, হয়তো একটু পরেই সে মারা যাবে, কিন্তু সে তো মরতে চায় না। সঠিক মুহূর্তে তার বাবাকে আঘাত করা সেই ছুরিটা নিয়ে তার থেকে রক্ত চেটে খেয়ে নেয় এবং দেখা যায় জিয়াও এখানে ক্রমলীয় হয়ে গিয়েছে, যাকে কিনা কোনো গুলি অথবা ধারালো ছুরি দিয়ে মারা অসম্ভব। মুভির গল্প এখানেই শেষ হয়। মুভিটার সিকুয়েল অবশ্যই আসবে, কেননা মুভিটিতে এখনো পুরো রহস্য উন্মোচন করা হয়নি। আসলে জিয়ার বাবার মৃত্যুর পেছনে কার হাত ছিল, দানান সম্পূর্ণ ঘটনা বলতে গিয়েও বলতে পারেনি। আসলে ঘটনা এখনো আড়ালে আছে। আর আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করুন। এমনই আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।